অয়ন দরজায় দাঁড়িয়ে শ্বাস নিল। বারবার কয়েকবার মাথা চুলকে ভাবলো ঢুকবে কিনা, তারপর টোকা দিয়ে আস্তে করে বলল, ইউষা, আসবো? এসো। দরজা খোলাই ছিল। পর্দা ঠেলে ঢুকলো অয়ন। চোখটা প্রথমেই পড়লো বিছানার উপর। রজনীগন্ধার ঘন ফুলের ট্যানেল দিয়ে বাসুরের খাট সাজানো। সাদা চাদরের উপর আবার গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখা। অয়ন চোখ খিচে নেয়। কি করবে বুঝলো না। ঘুরে দরজাটা লাগালো কোনো রকম। ছিটকিনি তুলতে তুলতে পাশ ফিরে চাইলো। এতক্ষণে যাক, ইউসা বিয়ের কাপড় পাল্টে ফেলেছে। পরনে একটা লাল কালো মিশেলের কাঞ্জি সিল্ক শাড়ি। চুল হাত খোপা করা, ঝুঁকে কিছু করছিল। আর তাতেই অয়নের নজর বিঁধল ওর খোলা ফর্সা পিঠটায়। ঝট করে মাথা ঘুরিয়ে আনলো সে। গলা ঝেড়ে বলল, কি করছিস? ইউসা ব্যস্ত গলায় জানালো, ওই বিয়েতে বড় মা শাড়ি কিনলো যে, ওগুলোই এই ব্যাগটাই ছিল। একটা বের করলাম। এখন আর চেন আটকাতে পারছি না। এত কাপড় যে কেন কিনেছে? অয়ন এগিয়ে এসে বলল, দেখি সর। ইউসা একপাশে সরে এলো। ও এক হাত দিয়ে লাগেজের উপরটা চেপে আরেক হাতে চেন টানলো চোখের পলকে। সোজা হতে ইউসা বলল, বাহ, আমি এতক্ষণে ঠেসেও পারছিলাম না, আর তুমি ধরতেই হয়ে গেল। অয়ন তাকালো। এত কাছ থেকে সোজাসুজি এইবার। ইউসার মুখে সাজগোজ কিছুই নেই, বরং ক্লান্ত ছোট্ট একটা চেহারা। অয়ন হুট করে খেয়াল করলো শাড়ি, চুড়ি আর কানে, নাকে, গলায় ছোট ছোট গহনা ইউসাকে বউ বউ লাগছে। অয়নের বউ। ভাবতেই ছেলেটার শির দ্বারা সোজা করে দাঁড়ালো। জিভে ঠোঁট চুবিয়ে তাকালো এদিক ওদিক। ইউসা জিজ্ঞেস করলো, ফ্রেশ হবে না? হচ্ছি। অয়ন তোয়ালে হাতে নিয়ে অয়ন তোয়ালেতে হাত দিল। দেখলো ভেজা। ইউসা নিজেই আগ বাড়িয়ে বলল, আমার টাওয়েলটা তো আনা হয়নি এই রুমে, তাই তোমারটা ইউজ করেছি। আচ্ছা, নো ইস্যু। ওয়াশরুমে যেতে যেতে ইউসাকে দেখলো অয়ন। মেয়েটা তাহলে সহজ আছে। ক্লাবে যেভাবে কাজ, শাড়ি পাল্টানোতে ভালোই হলো বোধ হয়। কিন্তু কেন ভালো হলো? ওর কি তবে অয়নের থেকে কোনো প্রত্যাশা নেই? খাতা কলমের স্বামী স্ত্রী হলেও ওরা কি আদৌ তা হতে পারছে না? কত কি ভাবতে ভাবতে ভেতরে ঢুকে গেল মানুষটা। ওই বন্ধ দরজায় চেয়ে ইউসা এতক্ষণে রুদ্ধ দম ফেলল। দুর্বলের মতো শরীর ছেড়ে বসলো সোফায়। বিড়বিড় করে বলল, আল্লাহ, একটু শক্তি দিও, একটু ধৈর্য দিও আমায়। টুসি চায়ে চুমুক দিয়ে নাক কুচকে ফেললো। ইস, মজা হয়নি। বললাম রান্নাঘরে গিয়ে বানিয়ে নিয়ে আসি। প্যাকেট চা কি বিষাদ রে বাবা। চায়ে অ্যাটেনশন দিচ্ছ কেন? তাহলে কিসে দেবো? স্বামীর উপর। টুসি বলল, এই বাজে চা খেলে বুঝতে। আমাদের বস্তিতে ড্রেনের পানিটাও এর চেয়ে ভালো। সেটাও খেয়ে দেখেছো? টুসি থতমত খেয়ে বলল, এমা না, আমি তো একটা উদাহরণ দিলাম। আচ্ছা, আপনি না, তুমিই খেয়ে বলো, এই চা মজা কিনা। টুসি স্বার্থর কাপে চা ঢালতে গেলেই পূর্বেই ওর কাপটা টেনে নিল সে। ফটাফট চুমুক দিতেই টুসি উদ্বিগ্ন হয়ে বলল, এমা, এটাতে তো আমি খেলাম, তো এটো হয়ে গেল না। আপনার তোমার তো সব আলাদা। স্বার্থ অন্ধকারের দিকে চেয়ে ঠোঁটের কোণ তুলে হাসলো। দুষ্টু হাসি। টুসির মোটা মাথা দিয়ে আজকেও সেটা ধরতে পারলো না। তবে খেয়াল করলো ঠিক যেখানে ওর লিপ বাম লেগেছে, স্বার্থ সেখানেই চুমুক দিচ্ছে। কেন যেন ভীষণ লজ্জা পেল মেয়েটা। আজকের প্রচন্ড বাতাসের সাথে তাল মিলিয়ে দুলছিল ওর বুকের ধার। আকাশে কোনো তারা নেই, না আছে চাঁদের ছায়া। টুসি তাও চেয়ে রইল সেদিকে। স্বার্থ খেয়াল করলো মেয়েটার উচ্ছ্বাসিত দৃষ্টিরা আচমকা কেমন নিস্পন্দন হয়ে গিয়েছে। মুখ উদ্বিগ্ন হয়ে বলল, টুসি, কি হয়েছে? টুসি ঢোক গিলে হাসলো, সাথে সাথে বলল, জানেন, আমি না পড়াশোনায় খুব ভালো ছিলাম। স্কুলের স্যাররা আমার অনেক প্রশংসা করত। সব থেকে বেশি আদর করতেন ইংরেজি যিনি পড়াতেন, সেই মুনিয়া ম্যাডাম। মাঝে মধ্যে আমাকে ওনার বাসাতেও নিয়ে যেতেন। উনিই আমাকে শিখিয়েছিলেন শুদ্ধ ভাষায় কথা বলতে হয়। বলেছিলেন বাচন ভঙ্গি মানুষের রুচি তুলে ধরে। আবার আমি যাতে বস্তিতে থেকে ভুলে না যায় তাই বলেছিলেন, তুমি তো সিনেমা দেখো, সেখানে সবাই কিভাবে কথা বলে শিখে রাখবে, এরপর একা একা চর্চা করবে। আমিও তাই করতাম। আমি যখন ক্লাস থ্রিতে, জানুয়ারি মাস, স্কুল থেকে নতুন বই দিল, আমি বই নিয়ে লাফাতে লাফাতে ঘরে এসে দেখি দাদি কাঁদছে, হাত পায়ে মারের দাগ। শুনলাম চুরির দায়ে তাকে কাছ থেকে মেরে বের করে দিয়েছে। অথচ দাদি চুরি করেনি, সে কিছু জানতোই না। যেখানে খাবো কি তারই ঠিক নেই, সেখানে আমার পড়াশোনা। দাদি খুব কষ্ট নিয়ে জানালো আমাকে আর পড়াতে পারবে না, বইগুলো ফেরত দিয়ে আসতে। আমিও চুপচাপ মাথা নেড়ে বললাম, আচ্ছা। ছুটে একটা নিরিবিলি জায়গায় এসে কাঁদলাম খুব। বই খাতাগুলো মেলে মেলে দেখলাম, হাত বোলালাম। আমার চোখের জলে বই ভিজে গিয়েছিল। আক্ষেপ আর অসহায়ত্ব। বাচ্চা
তুষি সেদিন হাউমাউ করে কেঁদেছে, কিন্তু মাথায় হাত বুলিয়ে চোখের জল মোছানোর একটা মানুষ ছিল না। স্বার্থর বুক মুচড়ে উঠল। পাংশুটে হলো শক্ত চেহারা। প্রথমেই মাথায় এলো বাবার কথা, বাবার জন্য মেয়েটার শৈশবে এত দুঃখ পেয়েছে, এত দুর্ভোগ সয়েছে, কিন্তু মুখে বলল খুব কষ্ট হয়েছিল। তুষি টলমলে চোখে হাসলো, বলল হয়েছিল, তবে ওই কষ্ট কম। আমি এর চেয়েও বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি আইরিনকে বিয়ে করবেন বলেছিলেন। ওটা তো মিথ্যা ছিল, হুম। তুষি মুখ ফিরিয়ে নিল। স্বার্থ আবার চিবুক ধরে ফেরালো নিজের দিকে। কপাল গুছিয়ে বলল, সেজন্য সরি বলিনি। তুমি জানো আমি সহজে কাউকে সরি বলি না। বড় বয়সে বড় হলে এক কথা, কিন্তু নিজের চেয়ে এত ছোট কাউকে ওই দিন প্রথম সরি বলেছি আমি। তুষি মিটি মিটি হেসে বলল, সেদিন প্রথম না, আরো একদিন বলেছেন। কবে? যেদিন নেশা করে আমার ঘরে ঢুকেছিলেন। স্বার্থ তাজ্জব হয়ে চেয়ে রইল সেকেন্ড। তুষি ভীষণ উপভোগ করলো ওর চাহনি। তুষি খুশিতে খলবলিয়ে বলল, মেঝেতে হাত পা ছড়িয়ে বলেছিলেন, স্যানোরিটা আই এম সরি। প্রথমত ভেবেছিলাম কাকে যেন ডাকছেন, পরে যখন আমার কথা বললেন তখন বুঝেছি। শেষটুকুতে তুষির চেহারা তুষ্টির আলো ফুটলো। স্বার্থ নির্বোধ বনে বলল, মানে আমি যদি সেদিন সরি বলি তাহলে তুমি আমার উপর রেগেছিলে কেন? কারণ আপনি আইরিনকে বিয়ে করতে যাচ্ছিলেন। তুমি আমাদের বিয়ের পরেও তো রেগেছিলে। তুষি ফটাফট বলল, হুঁশে থেকে কষ্ট দিয়ে নেশায় বলা সরি আমি মেনে নেবো কেন? খুব চালাক না? বিটকেল বলো আমাকে, কিন্তু তোমার শিরায় শিরায় বিটকেলি বুদ্ধি। অতটাও না, বস্তিতে বড় হয়েছি, একটু শেয়ানা আমি, এই আর কি। স্বার্থ থুতনিতে হাত ঘষতে ঘষতে ভাবছিল, চুমু অবধি মনে আছে ওর, তারপরের টুকু তো মনে পড়ছে না। তক্ষুনি চওড়া কাঁধে মাথা এলিয়ে দিয়ে এলো তুষি। মিহি গলায় বলল, জানেন, আমি যেদিন প্রথম বুঝলাম আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, সেদিন আমি বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছি। আমার কি ভালো কি খারাপ সব নিয়ে ভেবেছি। আপনাকে একটু দেখার জন্য স্টোর রুমের দরজার আড়ালে লুকিয়ে থেকেছি মুহূর্তের পর মুহূর্ত। তখন আমার খুব ইচ্ছে করতো আপনার সাথে কথা বলতে, যে কোনো ছুতোয় আপনার পাশে বসে থাকতে, আপনাকে একটু ছুতে। আজ আল্লাহ আমাকে চাওয়ার থেকেও বেশি দিয়েছেন। আমি কোনোদিন ভাবিনি আপনিও আমায় ভালোবাসবেন। আপনার সাথে রাতের আকাশ দেখার স্বপ্নটাও কেমন পূরণ হয়ে গেল, তাই না? আমি একবার বলাতেই আপনি রাজি হবেন, জানলে আরো আগে বলতাম। স্বার্থ উত্তর দিল না। রাতের গায়েবী আলোতে শুধু এক ধ্যানে দেখলো তুষির মোমের মতো মুখটা। জবাব না পেয়ে তুষি মাথা তুলে চাইল। স্বামীর অপলক দৃষ্টি দেখে ভুরু উঁচিয়ে বলল, কি দেখছেন? তোমাকে। তুষি মিইয়ে গেল কিছুটা। রোজই তো দেখেন, আবার আপনি করে বলছো? ও ঠোঁট উল্টে বলল, আমার মুখে তুমি আসছেই না। স্বার্থ এই প্রসঙ্গ থেকে রেহাই দিল বোধহয়। এক পল চুপ করে থেকে ডাকলো, তুষি। হু? আমি তোমার প্রেমে এত পাগল হলাম কবে? তুষির গাল দুটো ফেপে উঠল। লজ্জায় চোখ নামিয়ে বলল, আগে তো আমাকে পাগল বানিয়েছেন, তারপর না। স্বার্থ চট করে উঠে দাঁড়ালো, ভারী ব্যস্ত হয়ে বলল, তাহলে চলো। কোথায়? রুমে। কি? কেন? আমাদের তো আজকে সারা রাত এখানে থাকার কথা। কত কি নিয়ে এলাম সেজন্য। ছিল, এখন মন বদলে গেছে। আপাতত অন্য কিছু চাই। কি চান? ভেঙে বলবো? তুষি বিস্মিত হয়ে বলল, পাগল হলেন? এখানে কি সুন্দর বাতাস, আমি এখন ছাদ থেকে যাবই না। তাহলে যাও, ওই চিলে কোঠার আলোটা বন্ধ করে এসো। তুষির চোখ কপালে উঠে গেল। ইঙ্গিত বুঝতে হার মানলো বেচারি। হতাশ শ্বাস টেনে দাঁড়ালো নিজেও। পরাজয় স্বীকার করে বলল, না থাক, যাচ্ছি। অয়নের একটু সময় লাগলো ফ্রেশ হতে। বাইরে এসে দেখলো ইউষা বিছানা ঝাড়ছে। চাঁদ চাদরে থাকা ফুলের পাপড়ি সব এখন গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। ওকে দেখতেই বলল, নাও শুয়ে পড়ো। সেই কোন সকালে উঠলে ঘুম পায়নি। অয়ন বিস্ময়ে বিভূত হয়ে যায় ওর হাব ভাব দেখে। কিছুতেই ভেবে পায় না ক্লাবে অমন জোরে জোরে কাঁদতে থাকা মেয়েটা এত সহজে স্বাভাবিক হলো কি করে। বারান্দার দিকে এগোতে নিলে ইউষা বাদ সাধলো। নিজেই ওর হাত থেকে শেরওয়ানিটা নিয়ে বলল, আমি নেড়ে দিচ্ছি। অয়ন এসে বিছানায় বসলো। পায়ের নিচে নরম ফুলের পাপড়ি ছোঁয়ায় টের পেল ওর খুব নার্ভাস লাগছে। কেন লাগছে? ইউষাকেও ছোট থেকে চেনে, বলতে গেলে একই সাথে বড় হওয়া। তাহলে হঠাৎ করে মেয়েটাকে নিয়ে এমন যার পর নাই সংকোচ কিসের? ইউষা ঘরে এসে বলল, আচ্ছা, ঘরে কি এক্সট্রা কোনো টপার বা তোষক আছে? কি করবি? নিচে বিছানা করতাম, আমি কাউচে শুতে পারবো না। আর ফ্লোরে এত ঠান্ডা, শুধু চাদরেও হবে না। আবার বাইরে গিয়ে আনতে চাইলে সবাই অনেক প্রশ্ন করবে। মা তো বলে দিয়েছে বিয়ের প্রথম রাতে একবার বউ ঘরে ঢুকলে আর বের হতে নেই। অয়ন বুঝতে পারলো মেয়েটা কি চাইছে।
ফোঁস করে শ্বাস ফেলে সরাসরি বলল, ইউষা, এসব করার কোনো দরকার নেই। আমাদের বিয়ে হয়েছে, আমরা স্বামী স্ত্রী। আমাদের সেই সব করা উচিত যা আর পাঁচটা স্বামী স্ত্রী করে। হ্যাঁ? অয়ন থতমত খেয়ে বলল, আই মিন আমরাও স্বাভাবিক হব। তুই বিছানায় শো। আমার তোমার অস্বস্তি হবে না? তোর হবে? ইউষা গলায় চিবুক নুয়ে মাথা নাড়লো দুপাশে, বলল, আমার তো সমস্যা নেই। তাহলে আমারও নেই। আয়। অয়ন এই কোণে আজ শোয়া ছিল। ইউষা ঘুরে গিয়ে খাটের ওই কোণে বসলো। অয়ন বেড সুইচ টিপতেই পুরোপুরি অন্ধকারে ডুবে গেল ঘরটা। ইউষা জড়সড় হয়ে ওপাশ ফিরে শুলো। অয়ন শুলো ছাদের দিকে চেয়ে। পুরো ঘর ছেয়ে যাওয়া পিনপতন নীরবতার মাঝে হঠাৎ ডাকলো মানুষটা, ইউষা। ইউষা জবাব দেয় আস্তে, জি। তোর টেডি আনিসনি? মা দিল না। তোমার বেডটা ছোট তো, কাল কাল নিয়ে আসবো। টেডি না ধরলে ঘুম হয়? পারবো, সমস্যা নেই। তুই চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারিস। এতক্ষণ ওই পাশে গুটিয়ে শুয়ে থাকা মেয়েটা চমকে ফিরল অমনি। কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ। অয়ন শুয়ে থেকে পাশ ফিরে চাইলো। শান্ত দৃষ্টি তার। আমি এখন তোর স্বামী, তোর আমাকে ধরার অধিকার আছে, কিন্তু এভাবে দূরে দূরে থাকলে মুভ অন করবো কি করে? ইউষার চোখ নামিয়ে বলল, আমি একা এগোলে কি হবে? তোমাকেও তো এগোতে হবে। মুচকি হাসলো অয়ন। শুয়েই একটু এগোলো শরীরটা। ওপাশ থেকে ইউষাও এগোয়। তারপর আর একটু এগোয় অয়ন। দু তিনবারের এই পদক্ষেপে মুহূর্তে মাঝখানে থাকা বিশাল গ্যাপটা মিটে গেল ওদের। খুব কাছাকাছি হয়ে পড়লো দুজন। অয়ন বলল, মাথা তোল। বালিশ থেকে একটু করে মাথা তুললো মেয়েটা। নিজের একটা হাত লম্বা করে ছাড়িয়ে দিল অয়ন। ইউষা দুরু দুরু বুক নিয়ে মাথা রাখলো তার বাহুতে। তারপর ওর একটা হাত নিয়ে নিজের গায়ে রাখলো অয়ন। চোখ বুজে বলল, এবার ঘুমা। ইউষার ঘুম আসবে, তাও এই অবস্থায়? ও তো অয়ন ভাইয়ের বুকে ঢুকে আছে। তার আনচানে চিত্রের মাঝে অয়ন ভারী স্বরে বলল, এত জোরে হার্টবিট করছে কেন? স্পষ্ট শোনা যাচ্ছে। ইউষা লজ্জা পেয়ে গেল। মুখ লুকিয়ে রাখলো চুপ করে। একটা সময় টের পেল অয়ন ঘুমিয়ে গেছে। তার দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে ঘরে। ইউষা মুখ তুলে চাইল। ঘুমন্ত অয়ন ভাইকে দেখলো চেয়ে চেয়ে। দু চোখ ছাপানো তৃষ্ণা তো মিটিয়ে নেওয়া যায়, তাই। আর সেই তৃষ্ণায় এমন জোর যে অন্ধকার রাত ফুরিয়ে আলো ফুটলো কখন মেয়েটা টেরই পেল না। সকাল সকাল ঘুম ভেঙে বিছানা খালি পেল অয়ন। বা পাশটা পুরো ফাঁকা পড়ে আছে। ঘরে কোথাও ইউষা নেই। এত ভোর ভোর কবে থেকে উঠতে শিখলো মেয়েটা? অয়ন শোয়া থেকে বসতে গেল। টের পেল ওর বা হাত অবশ, ব্যথায় নড়ানো যাচ্ছে না। কিসের ব্যথা এটা? ভাবতে গিয়ে মনে পড়লো কালকের কথা। ও তবে সারা রাত ইউষাকে বুকে নিয়ে ঘুমিয়েছে। কিন্তু অয়নের ঘুম তো এত ভালো না। এমনি সময় এক মাথায় শুলে সকালে নিজেকে আবিষ্কার করতো খাটের অন্য মাথায়। সেই ছেলে এত বড় রাতটা একভাবে পার করে দিল। এত নিশ্চিন্তে শেষ কবে ঘুমিয়েছিল অয়ন? না, ঠিক মনে পড়ল না। তবে কি ভেবে মাথা নুয়ে হাসলো একটু। তক্ষুনি বাইরে পায়ের শব্দ শোনা গেল। এদিকেই আসছে কেউ। অয়ন ঠিকঠাক হয়ে বসলো। সাথে সাথে ইউষা ঘরে ঢুকেছে। পরনে তাঁতের শাড়ি, শুকনো হলুদের মতো রং, সাথে হাফ হাতার ব্লাউজ, মাথায় গামছা পেঁচানো। কফি এনেছে। স্নিগ্ধ পাপড়ির মতো দুই ঠোঁট টেনে বলল, গুড মর্নিং। অয়ন আবিষ্কার করলো ইউষার দিকে তাকাতে ওর কেমন কেমন লাগছে। একটু নার্ভাস, কিংবা অনেকটা জড়তা। চোখ না মিলিয়ে ছোট করে বলল, গুড মর্নিং। ইউষা এগিয়ে আসে। কফির মগ বা পাশে রাখতেই মুখটা ডান দিকে ফিরিয়ে নিল অয়ন। ইউষা আবার মগটা ওর সামনে দেওয়ার জন্য ডান দিকে গিয়ে দাঁড়ালো। অয়ন তড়িৎ মুখ ফিরিয়ে আনলো বামে। ও খেয়াল করলো কিছু, বিভ্রান্ত হয়ে বলল, কি হয়েছে অয়ন ভাই? কই তোমার কফি? 2 চামচ চিনি খাও না? দেখো তো ঠিক আছে কিনা। অয়ন না তাকে মগ হাতে নিল। চুমুক দিয়ে চারপাশে চোখ রেখে বলল, তুই বানিয়েছিস? হ্যাঁ। দরকার ছিল না, ঘরেই তো টি কর্নার আছে। আমি উপরে আসছিলাম, ভাবলাম নিয়ে আসি। কিন্তু তুমি এরকম করছো কেন? অয়ন সেই এদিক ওদিক চেয়েই বলল, কি করছি? ইউষার একটু মন খারাপ হলো, কিন্তু আর ঘাটালো না অয়নকে। চুপ করে পাশ কাটিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। পাতলা গামছার আড়াল থেকে মুক্ত করলো ভেজা চুল। মুহূর্তে তরবর করে তা ছড়িয়ে পড়লো পিঠের নিচে। ইউষা সমানে চুল এনে গামছা দিয়ে মুছতে মুছতে পেছন ছুঁড়ে মারতেই পানির ফোঁটা ছিটকে অয়নের মুখে গিয়ে লাগলো। চোখটা খিচে নিয়ে আবার খুললো সে। চাইলো ঘাড় ঘুরিয়ে। একটা চিকন বাঁকানো কোমরের সঙ্গে দুলতে থাকা চুলের গোছা নড়ছে। হাত নাড়াতে নাড়াতে ফাঁক গলে উকি দিচ্ছে মসৃণ পেট। অয়নের চোখ সরিয়ে নিল। কেমন অস্থির হাব ভাব নিয়ে কফিতে ঠোঁট ছোঁয়াতে গেল। জিভে ছ্যাঁকা লাগলো অমনি। মৃদু শব্দে ওহ করে উঠল সে। ইউসা চমকে পিছু ফিরে বলল, কি হয়েছে? অয়ন বিব্রত হয়ে পড়ল। খুব ব্যস্তভাবে বলল, কিছু না। নিচে কে কে আছে? মেজো ভাইয়া বাদে সবাইকে দেখলাম।
চটজলদি উঠে দাঁড়ায় ছেলেটা, কপি নিয়ে নিচে যাবে বলে ওকে দরজা অব্দি যেতে দেখে ইউষার চোখ ফিরিয়ে আনলো। মন দিল নিজের কাজে, মাথা নাড়াতে গিয়ে বিড়বিড় করলো, ব্যাঙের ঘাড়টা এত ব্যথা। কিন্তু শুনতে পেয়েই দাঁড়িয়ে গেল অয়ন, কপালে ভাঁজ ফেলে বলল, ব্যথা কেন? উহ, হু না ওই। আমতা আমতা করার মাঝে অয়ন এগিয়ে আসে, সামনে দাঁড়ায়, চোখ মুখে ডাক্তারি পেশাদারিত্ব ফুটে বলে, কোথায় ব্যথা দেখি? ইউষার মুখ শুকিয়ে গেল, ঘাড়ের ডান পাশটা দেখালো দোমানা করে, আঙ্গুল আলতো বসিয়ে ঘাড়ের পেছনের পেশি ছুঁতেই ব্যথায় শব্দ করে উঠল মেয়েটা। ইউষার মুখ শুকিয়ে গেল, ঘাড়ের ডান পাশটা দেখালো দোমানা করে, আঙ্গুল আলতো বসিয়ে ঘাড়ের পেছনের পেশি ছুঁতে ব্যথায় শব্দ করে উঠল মেয়েটা। অয়ন বলল, এখানে? হু। ঘাড় অনেকক্ষণ একভাবে উঁচু করে রাখলে এখানকার ছোট ছোট নার্ভে টান লাগে, তখন পেছনের পেশিতে ব্যথা হয়। উঁচু করে রেখেছিলি? ইউষা বোকা বোকা হাসলো, মনে হয়। মেয়েটার এই হাসিতে অয়নের চোখের দৃষ্টি পাল্টে গেল হঠাৎ। কি যেন ভাবলো সে, বুঝলো অনেক কিছু, জিজ্ঞাসা করলো শান্ত গলায়, রাতে ঘুমাসনি? ঈশা হকচকিয়ে বলল, হ্যাঁ ঘুমিয়েছি তো ঘুমিয়েছি। মিথ্যা বলছিস কেন? আমাকে দেখছিলি তাই তো? ঈশার চেহারার রং বদলে যায়, রক্ত সরে সাদা দেখায় মুখটা, মাথা নুইয়ে নিতেই কথাবার্তা খুইয়ে ফেললো অয়ন। দুপল থম ধরে চেয়ে রইল, পরপর ফোঁস করে শ্বাস ফেলে ড্রয়ার হাতিয়ে ওষুধ বের করলো, ঈশার সামনে রেখে সেই সেই না তাকিয়েই বলল, এটা খাওয়ার আগে, এটা খাওয়ার পর। তারপর উত্তরের আশায় না থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল বাইরে। থানার পরিবেশ শান্ত, চেঁচামেচি বা হই হুল্লোড় নেই, পুরো দোস্তর ব্যস্ততা, তবে এই কেস ওই কেস, এই ক্লু সেই ক্লু নিয়ে সবার যেন হিমশিম দশা। স্বার্থ একটা ফুটেজ চেক করছিল, পাশে দাঁড়িয়েছিলেন শরীফ। দুজনের চোখ যখন মনিটরে, পুলিশের আরেক কর্মী দরজায় এসে দাঁড়ালেন, সালাম ঠুকে বললেন, স্যার, জনাব জামিল এসেছেন। স্বার্থ অবাক হলো বটে, জামিল দেশে এলো কবে? ভুরু কুচকে হাত ঘড়ি দেখলো, এক পল, বলল, পাঠিয়ে দাও। স্ক্রিন পজ করতেই শরীফ বললেন, তাহলে স্যার আমি আসি, আপনারা কথা বলুন, যাও। স্বার্থ চেয়ারে পিঠ ছাড়তেই ওপাশ থেকে ভেতরে এসে দাঁড়ালো জামিল। শরীফ যাওয়ার সময় সালাম দিল, হ্যান্ডশেক করে গেল। স্বার্থ তুষির বিয়ের দিনই দুজনের বেশ ভাব হয়ে গেছে। উনি যেতেই জামিল প্রফুল্ল চিত্রে বলল, কিরে কেমন আছিস? খুব মিস করছিলি মনে হয়। এত কল মেসেজ, দারোয়ান আবার বললেন বাড়িতে লোক এসেছিল। ব্যাপার কি? হ্যাঁ। বলতে বলতে চেয়ার টেনে বসতে গেলে স্বার্থ ভুরু কুচকে বলল, কে আপনি? অমনি থতমত খেয়ে দাঁড়িয়ে গেল জামিল। সরি, চিনতে পারছি না। সেন্টি, এটাকে বের করো তো। চেঁচানো শুনে জিভ কাটলো জামিল, অসহায় গলায় বলল, এমন কিডনি পুড়িয়ে দেওয়া ইয়ার্কি করিস না ভাই, এমনি জেল হাজত ভয়ের জায়গা, তুই আবার না চেনার ভান করলে আমি তো বিপদে পড়ে যাব। স্বার্থ শক্ত মুখে চুপ করে রইল। ও ঠোঁট উল্টে বলল, রেগে আছিস কেন? কি আশা করেছিলি এইভাবে উধাও হবি আর আমি তোকে আপ্যায়নের জন্য ডালা সাজাতে বলবো? এমন না বলে কয়ে লাপাত্তা হওয়া মানুষদের কি বলে জানিস? জামিল সহসা বলল, লাপাত্তা লেডিস। স্বার্থ রেগেছিল, কিন্তু হেসে ফেললো এবার। ও হাঁপ ছেড়ে বলল, যাক বাবা হাসলি, আমি ভাবছিলাম তোকে কিভাবে ম্যানেজ দেব। সো সরি, আমি বলে যেতে পারিনি এত আর্জেন্ট কোথায় গিয়েছিলে। আর বলিস না, শনিবার হঠাৎ আমার এক কলিগ মেসেজ দিল, আমি যে প্রজেক্ট শেষ করে এলাম, যেটা পাবলিশ হওয়া বাকি, সেটার ক্রেডিট নাকি অন্য কেউ পাচ্ছে। মাথা গরম হলো, সন্ধ্যার ফ্লাইট ধরে ছুটলাম সাথে সাথে। আর বাকিরা? বাড়ি তো খালি ছিল শুনেছিলি, তাই নানুকে নিয়ে মামা গ্রামে গিয়েছিলেন নানার কবর দেখতে। তোর লোক বোধহয় সেই সময় গিয়েছিল। ও, এবার বল, কোনো সিরিয়াস ইস্যু? বিয়ের কথা হচ্ছিল, তোর খোঁজ না পেয়ে লোক পাঠালাম, জানলাম পুরো বাড়িতেই কেউ নেই। বিয়ে কার? তোর? কবার বিয়ে করব? অয়নের ছিল। জামিল চমকে বলল, হ্যাঁ, কবে ঠিক হলো? কার সাথে হলো? সেসব বলবো বলেই তো এত খোঁজা। চাচ্চু তোদের পুরো ফ্যামিলিকে জানাতে বলেছিলেন। জামিল আফসোসে ফেটে পড়লো, যেন মন খারাপ করে বলল, আরে আরে, এটা হলো কিছু? অয়ন পুচকে ছেলেটাও বিয়ে করে ফেলেছে। আমি তো ভাবি নি ও এত জলদি মুভ করতে পারবে। কি যেন, কি যে চিন্তা হচ্ছিল ছেলেটার জন্য, মনে মনে ভেবেছিলাম যেদিন ও বিয়ে করবে খুশিতে আমি নাচবো ভাই, ওর শালীদের সাথে কোমর দুলিয়ে দুলিয়ে নাচবো। কিছুই হলো না তো। স্বার্থ বিড়বিড় করে বলল, দিবা স্বপ্ন? কেন? শালী নেই? আছে, কিন্তু সেটা আবার জন্য। জামিলের ভুরু দুটো বেঁকে গেল এবার, সিরিয়াস চোখে বলল, মানে কি বলতো? অয়নের সাথে কার বিয়ে হয়েছে? ইউষার। এই এক ঘোষণার এতক্ষণে সব উচ্ছ্বাস ফুর্তি দপ করে নিভে গেল তার। সদা হাস্যোজ্জ্বল মুখে একটা কালো বিষাদ মেঘের ভেলা এসে বসলো।
অস্পষ্ট আওড়ালো ইউষার। স্বার্থের চোখ ছোট হয়ে যায়, খেয়াল করে বন্ধুকে। জামিল দুপল থমকে থেকে হেসে ফেলল হঠাৎ। ওই মাথা নাড়াতে নাড়াতে হাসিটা দেখে স্বার্থ সোজাসুজি বলল, ডিড ইউ লাইক ইউষা? জামিল চোখ তুলে চাইলো, দৃষ্টিতে ভয় নেই, নিঃসংকোচ বলল, স্টিল আই ডু। স্বার্থ তাজ্জব হয়ে বলল, এর মানে পার্টিতে ওটা মজা ছিল না? না, আমি ওকে পছন্দ করতাম। জামিল শ্বাস ফেলল, ফের বলল, দেশে আসার কথা তো অনেক দিন ধরেই হচ্ছিল। নানু বারবার বলেছিলেন একবার এসো, মরার আগে তোমাকে দেখে যাই। আবার তুইও বললি, চলে এলাম। সেদিন তোদের বাড়ি গিয়ে আমার নজর সবার প্রথম পড়লো ইউষার দিকে। শান্ত নদীর মতো স্থির একটা মেয়ে, ভালো লেগেছিল, বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। ভেবেছিলাম ও রাজি হলেই তোকে জানাবো। রিজেক্ট করেছিল, রাইট? হো, বলেছিল ও অন্য একজনকে ভালোবাসে। আমার অবশ্য আগেই একবার মাথায় এসেছিল, কারণ ইউষাকে দেখে মনে হতো হেসেও যেন হাসছে না, চেহারায় কোনো ফুর্তি নেই, কিছু নিয়ে আপসেট খুব। এখন না বুঝলাম কেন ও তাহলে অয়নকে ভালোবাসতো। স্বার্থ, হু, লাস্ট 5 ইয়ার্স। জামিল হতবাক চোখে চেয়ে বলল, কি বলিস? 5 বছর? এর মানে যে সময়টায় অয়নের তুষির সাথে বিয়ের কথা চলছিল তখনও ওসবও নিজের চোখে দেখেছিল, নিজেই বিয়ের আয়োজন করেছিল? এত শক্তি কারো হয়? স্বার্থ বলল। সত্যি বলতে অবাক আমিও হয়েছি। ওর ভাই হয়ে আমি তুষির দিকে কারো আর চোখে নিতে পারি না, কারো আর চোখও নিতে পারি না। সেখানেও কিভাবে অয়নের পাশে তুষিকে নিয়েছিল। বিয়ের কথাটাও তো ইউসারই তোলা। বিয়ের শপিং করতেও সাথে গিয়েছিল, ধরে ধরে নিজের হাতে জিনিসপত্র কিনেছে। আর আমি সামান্য চুরি পরানোর জন্য মলের ম্যানেজার তুষির হাত ধরাতে থাপ্পড় মেরে বসেছিলাম। শি ইজ ডিফারেন্ট না? হু, আফটার অল আমার বউয়ের বোন। জামিল হাসতে হাসতে চুপ করে গেল। স্বার্থ ওর হাতের উপর হাত রেখে বলল, ডোন্ট বি আপসেট। হু, বাড়ি যাবে? মা তোর কথা বলছিল। না রে, আর ইচ্ছে নেই। প্রপোজালের আগের মিনিটটা অবধি ইউষাকে নিজের ভেবেছিলাম। ও মানা করলেও মনে মনে একটু আশা রেখেছিলাম আমি, হয়তো যদি কোনোভাবে রাজি হয়, মন ঘুরে আসে, তাকে এখন আরেকজনের স্ত্রী হিসেবে দেখবো। না ভাই, এই অল্প বয়সে আমি লটকে যেতে চাই না। অ্যানিওয়ে লাঞ্চ করবি তো? স্বার্থ বুঝলো জামিল কথা কাটাচ্ছে, লুকাচ্ছে তার খারাপ লাগা। মাথাও বেঁকে গেছে বোধ হয়, না হলে সদ্য 12টা বাজে এখন, এই সময় লাঞ্চ করবে কেউ? তাও বলল চল। সৈয়দ নিবাসে আজকেও এলাহি আয়োজন হলো। স্বার্থ না থাকলেও একসাথে একই টেবিলে বসে খেলো সকলে। আনন্দ করলো, গল্প করলো। সবার হই হইয়ের মাঝেও কেবল মনমরা হয়ে রইল তুষি। স্বার্থ কোন ভোরে বেরিয়েছে ও দেখেওনি, টেরও পায়নি কিছু। আলা যে কেন ওকে এত মরার ঘুম দিল। তুষি আর যথাসাধ্য চেষ্টা করেছে সকাল সকাল জাগতে, পারেনি। দাদি এ নিয়ে ওকে আবারও ঝেড়েছে, বকেছে, কিন্তু তুষি বা কি করবে? কি দিয়ে বোঝাবে দাদিকে? একটা রাতে ওর ঘুম হয় না, ঘুমাতে দেয় না বিটকেলটা। তুষি গালে এক হাত দিয়ে আরেক হাতের আঙ্গুল পিরিচে থাকা চানাচুরে নাড়ছিল। স্বামীর অনুপস্থিতিতে তার মন পুড়ে যাচ্ছে। বাড়ি ভর্তি মানুষ, কত আত্মীয়, যাদের তুষি নতুন চিনেছে জেনেছে, তাদেরও ভালো লাগছে না। দিনের ঘন্টায় স্বার্থকে হাজারবার ফোন করেও ফেলেছে ও। আর আসরের আজান পড়তেই আরেকবার কল করলো। মুহূর্তে ওপাশ থেকে ভেসে এলো সেই আদুরে চুইয়ে পড়া মোলায়েম স্বর, তুষি, কাজ করছি, পরে ফোন দি। তুষি যা বলতে চাইলো গিলে নিল সেটা, ছোট শব্দে বলল, আচ্ছা। তারপর ঢুলুঢুলু চেহারায় এসে বসে সোফায় মায়ের কোলে শুয়ে পড়ল সে। রেহনুমা মেয়ের চুলে হাত বোলাতে বোলাতে আশেপাশে বসা মানুষদের সাথে গল্প জুড়ে দিলেন। ইউষা একটু পর হাজির হলো সেথায়। হাসনার পাশে বসতে বৃদ্ধা ফিসফিসিয়ে বললেন, তুমি আবার এইখানে বইলা কেন? ইউষা ভরকায় একটু, কেন দাদি? আবার কয়, কেন দাদি? তোমার নতুন বিয়া হইছে, এখন স্বামীর পাছায় লাইগা থাকুনের সময়। হ্যাঁ না খাইয়া ঘরে গেল, তুমিও যাও। ইউষা ঠোঁট টিপে রইল। তুষি বলল, আহ কি যে ভালো লাগছে আমাদের দুই বোনের এখন দুটো স্বামী। মিতু বড় দুঃখ নিয়ে বলল, আজ যদি বড় মায়েরও একটা মেয়ে থাকতো কতই না ভালো হতো তাহলে। তনিমা শুধালেন, কেন রে? কেন আবার? এই যে তোমার দুই ছেলে আমার দুই বোন জিম্মি করে নিল, তোমার একটা মেয়ে হলে আমিও তাই করতাম। সেই সাথে দাঁত সব বের করে হাসলো মিন্তু। ইউষা থমথমে গলায় বলল, কি শখ, বড় মা এমন ফেলটু ছেলে মেয়ের জন্য জীবনেও নিতেন না। মিন্তু ফুঁসে পড়ল, দেখলে বড় মা, দেখলে? নিতে না তুমি বলো? তনিমা হাসলেন, নিতাম নিতাম, শুনলি পেতনি? ইউসা ভেঙচি কেটে বলল, এটা তো সান্ত্বনা পুরস্কার। হাসনা মুখ বাঁকিয়ে বললেন, তোমার এত কথা কওনের দরকার নাই, যাও স্বামীর কাছে যাও, যাইয়া হাত পাও টিপো।
তুষিও তাল মিলিয়ে বলল, হ্যাঁ যাও যাও, নতুন বিবাহিত মানুষ, তোমাকে আমাদের সাথে মানাচ্ছে না। ওরে 2 মাস বিয়ে হলো আর আমাকে বলছে নতুন, যাই, চলেই যাই। ঈশা উঠতেই গেল, সবাই হাসলো তার যাওয়ার দিকে, যে অথচ পথিমধ্যে ঈশা টের পেল ভীষণ লজ্জা লাগছে ওর। অয়ন ভাই সকালে ওইভাবে ধরে ফেললো, সামান্য ঘাড় ব্যথা দিয়েই বুঝে গেলেন ঈশা রাত জেগে ওনাকে দেখেছিলেন, কিন্তু এত লজ্জা দিয়ে তো আর বুক জোড়াবে না। সবাই যেভাবে ঠেলে ঠুলে পাঠিয়ে দিল, এখন তো এখানেই থাকতে হবে, অভ্যাস করতে হবে। ঈশা দম নিয়ে ঢুকলো ঘরে, চোখের হোঁচটে যেন অদৃশ্যভাবে থুবড়ে পড়লো অমনি। বিছানার উপর দুটো লাগেজ তুলে কিছু করছে অয়ন, কাবারটাও হা করে খোলা। ঈশা এগিয়ে এলো ততস্থ পায়, অয়ন জামা কাপড় ভাঁজ করে লাগেজে ভরছে। আটকে উঠলো, অয়ন ভাই আবার দেশ ছেড়ে যাওয়ার পায়তারা করছে নাকি? মুহূর্তে উদ্বিগ্ন হয়ে বলল, কোথাও যাচ্ছ অয়ন ভাই? ব্যাংকক। আমাকে তো বললে না। এই যে বললাম। ঈশা কষ্ট ঠিক ঠিকভাবে অনুভব করার সময় পেল না, সবে সবে মুখটায় মেঘ জমতে নিল। অয়ন তক্ষুনি বলল, কি কি নিবি বের কর। চমকে উঠল সে, আমিও যাব? অয়নের ব্যস্ত হাত থামলো, সোজা হয়ে বলল, সেদিনই তো বললাম, বিয়ের 2 দিন পর আমরা পাটায়া যাচ্ছি। ঈশার বিস্মিত চাউনি জোড়া সহসা মলিন হয়ে গেল, চোখ নামিয়ে বলল, কিন্তু আমি তো তোমাকে বললাম আমি। অয়ন কথা কেড়ে নেয়, দৃঢ় কণ্ঠে বলে, আমি জানি কি বলবে, তোর তখনকার কথা আমার মনে আছে, কিন্তু ঈশা, আজ আমাদের মাঝে যে দ্বিধাদ্বন্দ্ব আছে, একটা সময় এসব থাকবে না। আর সেই সময় কবে আসবে ওই অপেক্ষায় বসে না থেকে আমরাই বরং সময়টাকে আমাদের কাছে টেনে নিয়ে আসি। অয়ন ভাই, আমি। ও আবারও কথা টেনে নিল। ঈশা, আমি তোকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, অয়ন আফসারের মনে তুই প্রথম নারী না হলেও তার জীবনে তুই এক আর একমাত্র নারী হয়ে থাকবি। ঈশার চোখে আর জল এলো না, চেয়ে রইল কেমন নিস্পন্দন হয়ে। অয়ন গাল ছুঁয়ে মৃদু হেসে বলল, ভালোবাসিস না আমায়? ঘাড় নাড়ল মেয়েটা, কণ্ঠ বুঝে গেল। হু, ভালোবাসলে ভরসা রাখতে হয়। পরপরই অয়নের শিথিল চোখ মুখ স্বাভাবিক হয়ে গেল। ফের লাগেজে হাত চালাতে চালাতে বলল, আর তাছাড়া আমার ওখানে হোটেল রুম থেকে সবকিছু বুকড, লাখের উপরে টাকা লেগেছে। এখন ক্যান্সেল করা মানে সব যাবে। স্বামীর এত বড় লসটা তুই হতে দিবি? ওদের উত্তর দেওয়ার বদলে প্রচন্ড নুয়ে গেল মেয়েটা। আঁচলের কোনায় আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে লাজুক ঠোঁটে বিড়বিড় করলো, স্বামী? ঈশা লজ্জা পড়ে গেল। ঈশা, লজ্জা পরে পাবে, আগে কাপড় নিয়ে আয়। আগের থেকেও এবার মাত্রা অতিরিক্ত কোণঠায় ঈশার মুখ লাল হয়ে গেল। দিচ্ছি বলেই কোনো রকমে কাবাটের এই অংশটা খুলে নিজের এক একটা কাপড় নিয়ে বিছানায় রাখলো সে। অয়ন ভালো স্বামীর মতো সব পাশের লাগজে তুলে রাখে, যত্ন নিয়ে গুছায়। ঈশ্বর প্রয়োজনীয় জিনিসপত্র সব একে একে জমা করলো সেখানে। আস্তে ধীরে লাগেজ ভরে গেল, জানান দিল আর জায়গা নেই। সব শেষ করে দুটো লাগেজের চেন টেনে দাঁড় করালো অয়ন, বিস্তর শ্বাস ফেলে বলল, সো ও গেট রেডি ফর টুমোরো। সার্থ বাড়ি ফিরল সন্ধ্যার পরে, কিন্তু এক্ষুনি আবার বের হতে হবে। আলমারি খোলার মাঝে পেছন থেকে দু বাহুর নিচ দিয়ে 2 হাত গলিয়ে জড়িয়ে ধরলো তুষি। মাথার এক পাশটা এলিয়ে দিল পিঠে, লম্বা লম্বা শ্বাস টেনে বলল, আপনি এলেন তাহলে? কোথায় ছিলেন? দাদির ঘরে, সবাই গল্প করছিলাম। ঈশাকাল বিদেশ যাচ্ছে, সবাই ওর কাছে এত বায়না করছে না, এটা আনবে ওটা আনবে। সার্থক ভুরু কুচকে বলল, বিদেশ? কি জন্য? মধুচন্দ্রিমায়। কি? হানিমুনে যাচ্ছে। এত শিক্ষিত লোক বাংলা বোঝেন না? স্বার্থ ঘুরে চাইলো এবার, বিশদ কৌতূহল নিয়ে বলল, কাল তো ওদের বউ ভাত হওয়ার কথা। হ্যাঁ, তারপর যাবে। গাড়ি তো সন্ধ্যায়। গাড়ি না ফ্লাইট, ওই আর কি। স্বার্থ দেখলো টুসি ধুলছে, স্থির নেই এক জায়গায়। কি ভেবে জিজ্ঞেস করলো, তুমি যাবে টুসি? আমি ওদের সাথে কেন যাব? নির্বোধ। ওদের সাথে যাবে কেন? আমার সাথে যাওয়ার কথা বলছি। আমরা তো সেভাবে হানিমুনে যাইনি। তাহলে এই কেসটা শেষ করে প্ল্যান করব। তুষি ক্লান্ত গলায় বলল, আমি আপাতত কোথাও যাব না। আমার ইদানিং খুব ঘুম পায়, কেমন কেমন লাগে। কেমন লাগে জানি না, বোধহয় এত বিয়ে টিয়ে খেয়ে হাঁপিয়ে গিয়েছি। নিজের বিয়ে, বোনের বিয়ে। বলতে বলতে তুষির চোখ পড়লো স্বার্থের হাতে। এতক্ষণে ইউনিফর্মটা দেখলো, জিজ্ঞেস করলো হড়বড়িয়ে, আপনি কি আবার থানায় যাবেন? স্বার্থ ঠোঁট কামড়ে যেন ভাবলো। একদণ্ড সময় নিয়ে বলল, তুষি, আমি আজ রাতে ফিরবো না। আমার অপেক্ষায় থাকার দরকার নেই। আর একা শোবে না, তোমার দাদিকে এনে রেখো। তুষি উৎকণ্ঠিত হয়ে বলল, ফিরবেন না কেন? একটা মিশনে যাচ্ছি, খুব বড় একটা গ্যাং ধরবো। তুষির গলা শুকিয়ে গেল শুনোই। স্বার্থ সকালে সিভিল ড্রেসে বের হয়েছিল, এবার ইউনিফর্ম জড়ালো গায়ে। তুষি জিজ্ঞেস করলো, ফোন করব? না, বন্ধ থাকবে। কাল কখন আসবেন তাহলে? জানি না।
হোলিস্টারের রিভলভার গুজতে গুজতে একবার চোখ তুলে স্ত্রীকে দেখলো সার্থ। তুষির চেহারা বিবর্ণ, ও ফোঁস করে শ্বাস ফেলে বলল, এত চিন্তা করলে হবে না। এএসপির বউ হয়েছেন ম্যাডাম, মনকে শক্ত রাখতে শিখুন। বললেই কি আর হয়? তাও ঠোঁটে হাসি আনার চেষ্টা করলো তুষি। ইউনিফর্মের শার্টের উপরের বোতাম আটকে দিতে দিতে বলল, সাবধানে থাকবেন। তুমিও। আর শরীর খারাপ করলে মাকে বলো, নিজের মধ্যে রেখো না। ও স্বার্থ ওর কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। তুষি এগিয়ে এলো কিছু পথ, স্বামীকে সদর থেকে বাইরে যাওয়া অবধি দেখলো চেয়ে চেয়ে। বুকের ভেতরটা কেমন নড়বড়ে হলো অমনি। দ্রিম দ্রিম শব্দ হচ্ছে কেন? শঙ্কার তোরে হাত তুলে বুকের বাদিকটা চেপে রাখলো তুষি। মন বলছে কিছু হবে, কিন্তু যা হবে তা ভালো না, খারাপ। বৌভাত শেষ, বাড়িও ফাঁকা। সুটকোট পরা অয়ন একটু তাড়াহুড়ো করলো সবেতে, যেহেতু আগেই সবকিছু বুকড করে রাখা। বাড়ির কারো গায়ে গড়েও কোনো সুযোগ নেই। মেহমানরা খেয়ে দিয়ে বিদায় নিয়ে যাওয়ার পরপরই ইউসাকে তৈরি হতে ঘরে পাঠিয়ে দিল। রিসিপশনের খুব ভারী শাড়ি গয়না সাজ তুলে ফ্লাইটের জন্য প্রস্তুতি নিতে, যাতে দেরি না হয়। অয়ন ফিরল সব সামলে। সন্ধে নেমেছে তখন। ভেবেছিল ইউসা হয়তো তৈরি, কিন্তু তাজ্জব হলো রুমে এসে মেয়েটা শাড়ি পরেছে। শাড়ি পরে ফ্লাইটে উঠবে? অয়ন চসূচক শব্দ করে বলল, আবার শাড়ি? এজন্য তোকে আগে আগে তৈরি হতে পাঠালাম। ইউসা বোকার মতো বলল, তাহলে কি পরবো? কি পরবি মানে? কতগুলো ওয়ান পিস এনে দিলাম না। ইউসা সলজ্জে জানালো, অয়ন ভাই, আমি তো ওসব পরি না। আর মা দেখলে খুব বকবে। জানোই তো মা কত কনজারভেটিভ। অয়ন নীরস শ্বাস ফেলে বলল, আচ্ছা, তাহলে যা আপাতত শাড়ি পাল্টে আয়। ঈর্ষা বড্ড বিব্রত হয়ে পড়ল। শাড়িতে কি ওকে খুব বাজে লাগছে? জিজ্ঞেস করলো মিনমিনিয়ে, ভালো লাগছে না শাড়িতে? লাগবে না কেন? দেখতে সুন্দর হলে সবেতেই ভালো লাগে। মেয়েটা অবাক হয়ে বলল, আমি দেখতে সুন্দর? তবে কি অসুন্দর? ঈষৎ চিবুক নুইয়ে বলল, তুমি কখনো বলনি তো। আজ শুনে কেমন যেন লাগলো আর কি। অয়নের চোখ মুখ শান্ত হয়ে গেল। পরপরই মৃদু হেসে এক পা এগিয়ে এসে ওর নিচু চিবুক তুলল আঙ্গুলে। সংকোচ শূন্য ভাষায় বলল, তাহলে আজ বলছি, দিস লিটিল চেরি ইজ অলওয়েজ বিউটিফুল। ইউষার পেটের খাজে কাজে শত শত প্রজাপতি ঝাঁক বেঁধে উড়ে গেল বোধ হয়। গাঢ় কোণঠায় হাতের তালু সহ ঘামলো আরেক চোট। কি করবে, কোথায় তাকাবে? অয়ন ফের হেসে বলল, লজ্জা পাওয়া শেষ হলে যান চেঞ্জ করে আসুন, ফ্লাইট আমাদের জন্য বসে থাকবে না। ইউসা খুঁজে খুঁজে একটা হাঁটুর নিচ অব্দি লং ফ্রক আর জিন্স পরলো। ওড়না ছাড়াও চলতে পারে না, তাই একটা শিফনের স্কার্ফ দু প্যাচ দিয়ে ঝুলালো গলায়। সামনে এসে দাঁড়াতে অয়ন আপদমস্তক দেখে বলল, পারফেক্ট, চল। দুটো লাগেজ দুই হাতে টেনে নিয়ে বেরিয়ে গেল অয়ন। ইউসা পিছু আসতে আসতে বলল, একটা আমাকে দাও, তুই নিজেকে সামলে হাঁট। এটুকু ক্যারি করার মতো জোর আমার গায়ে আছে। আর কিছু বললো না ইউসা। নিচে সবাই ওদের অপেক্ষাতেই বসে। বের হবে এখন, জানে সকলে। একে একে সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়ে গেল দুজন। তুষি একটা লম্বা হাই তুললো। কদিন ধরে এত ঘুম খেপেছে কেন কে জানে। ঘরে যাওয়ার জন্য আসর ছেড়ে উঠতেই পিছু নিলেন রেহনুমা। দোতলায় ঠিক তুষির কামরায় ঢোকার আগ মুহূর্তে ডেকে বললেন, শোন তুষি। তুষি ঘুরে চাইলো, হ্যাঁ কি? রেহনুমা মেয়ের সামনে এসে দাঁড়ালেন। চোখে মুখে বিশদ অস্বস্তি নিয়ে বললেন, তোকে একটা কথা বলি। ঘাড় নাড়ালো তুষি। অয়নের সামনে তুই এত সাজগোজ করবি না, ওর সাথে কথাবার্তাও কম বলবি। তুষি আশ্চর্য হয়ে বলল, দরকার ছাড়া তো কথাই বলি না। আর কোথায় সাজলাম আমি? ইউসা ওর সাথে পার্লারে যেতে বলেছিল, যায়নি। বড় মা শাড়ি পরতে বললো, তাও পরিনি। চোখে এক ফোঁটা কাজল অব্দি দিইনি আজ। তাহলে? রেহেনুমা মেয়ের দুই বাহু ধরে বললেন, খারাপ ভাবিস না মা। দেখ, অয়ন তোকে পছন্দ করতো। তোর প্রতি ওর একটু হলেও দুর্বলতা থাকবেই। তুই যদি ওর সামনে পরিপাটি হয়ে ঘুরিস, ও ইউসাতে মন দিতে পারবে না। বলতে খারাপ লাগলেও তো সত্যি। ইউসার চেয়ে তোকে দেখতে সুন্দর। তুষি হেসে ফেলল। মা যার ভালোবাসার সে এমনিই বাসবে। রূপ দিয়ে কি কাউকে আটকানো যায়? যদি আমার রূপেরই সব হতো, তাহলে তোমাদের ছেলে প্রথম দেখে আমাকে ভালোবাসতো না? বেসেছে। কত কাঠখড় পুড়িয়ে আমি ওনাকে পেয়েছি, আমি জানি। অয়ন ভাইয়ের যদি ইউসার উপর মন আসার হয়, সেটা আমি সামনে থাকি না থাকি তাতে কিচ্ছু এসে যায় না। আর আমার মনে হয় না আমার প্রতি দুর্বলতা রেখে উনি উষার সাথে ঘর বাঁধবেন। উনি আদৌ এতটা চরিত্রহীন নয়। তা ঠিক, কিন্তু তুষি একটু চটে গেল, বলল, কিন্তু কি? উনি বাড়িতে থাকলে ঘর থেকে বের হব না, তাহলে খুশি হবে? তা কখন বললাম? বল বলনি বুঝিয়েছ।
অয়ন ভাইকে নিয়ে আমার সাথে কখনো কোনো আলোচনা করো না তো, আমার খুব বিশ্রী লাগে। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা কর। অল্পতেই এত রেগে গেলি কেন? স্বার্থ ফোন টোন করেনি? তুষির সঠিক রোগ ধরা পড়লো। রাগে মুখটা লাল ফানুসের মতো হয়ে এলো অমনি। মন খারাপ করে বলে উহু। রেহনুমা মাথায় হাত বুলিয়ে বলেন, আহা থাক, মন খারাপ করিস না। এটা ওর অভ্যাস, জটিল কেস নিলে লাপাত্তা হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। 1 সপ্তাহ? তুষির নিঃশ্বাস যেন বুকে আটকে পড়লো। 1টা সপ্তাহ ওই মানুষটাকে ছাড়া থাকতে হবে ওর? তাকে না দেখে, তার গায়ে সুবাস না পেয়ে ঘুমাতে হবে রাতে? তুষি মলিন মুখে ঘরের ভেতর এলেও ওর সেই ঘুম আর এলো না, বরং ভেতরটা ফুলে ফিপে উঠলো বিষণ্ণতায়। কাল রাত ওর খুব কষ্টে কেটেছে। হাতের ডান পাশটা খালি, কতবার হাত গিয়েছে ভুলে। স্বার্থকে জড়িয়ে ধরতে যাওয়া বাহু ফেরত এসেছে বারবার। স্বামীর আদরে আদরে নিশি পার হয়নি। কাল কোথাও তার ছোঁয়া ছিল না। বিষাদে তুষির ঘুম হয়নি, একটুও না। বারান্দায় স্বার্থর টি শার্ট আর ট্রাউজার রেখে নেড়ে রাখা টুসি তুলে আনলো। বসে বসে এক একটা বুকের কাছে চেপে ধরে রইলো অনেক সময়। পুরুষালী গন্ধের, গায়ের গন্ধ নেওয়ার এক ব্যর্থ চেষ্টার সঙ্গে যেন অনুভব করলো স্বামীকে। চোখ দুটো ভিজে উঠলো অমনি। কি আশ্চর্য, ওনা একজন পুলিশ অফিসারের স্ত্রী। মানুষটা তো দেশের কাজেই গিয়েছেন, ও তাহলে এমন ন্যাকামো করছে কেন? কেন এক রাতের বিরহে এমন কাতরাচ্ছে যেন এ এক শতাব্দীর বিরহ। তুষির চোখ মুছে মন শক্ত করলো। কাপড়গুলো কাবাডে রাখার জন্য এক পাশ টানতেই দেখলো ইউনিফর্ম রাখার সেলফটা বেঁকে আছে একটু। কাল তাড়াহুড়ায় স্বাস্থ্যবোধয় ঠিক করে লাগায়নি। তুষি ঠিক করতে গিয়ে বুঝলো ভীষণ শক্ত এটা। একটু জোর দিয়ে চাপ দিতেই ভেতরের পাল্লাটা খট করে সরে গেল অমনি। সঙ্গে সঙ্গে একটা নরম জিনিস তুষির হাতের উপর পড়লো এসে। একটা শিফনের ওড়না। তুষি হতবিহ্বল বনে বলল, এটা তো এটা তো আমার ওড়না। সেদিন যখন স্বার্থর অ্যাক্সিডেন্ট হলো, তুষি এলো ওষুধ লাগাতে। মানুষটা কি একটা কথার জের ধরে টেনে হিঁচড়ে ওকে ঘর থেকে বের করে দিয়েছিল। ওড়নাটা ঘরে ফেলে গিয়েছিল তুষি, সেই ওড়না উনি তুলে রেখেছিলেন। মেয়েটা জানে স্বার্থ ওকে ভালোবাসে, কিন্তু এসব তো জানতো না। ওড়নায় রক্ত থাকার কথা, তাও নেই। ধোয়া পরিষ্কার। আসমা ধুলে ওকে দিয়ে আসতো। এর মানে উনি নিজেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের কাছে রেখে দিয়েছে। তুষির সব বিষাদ উবে যায়। ভালো লাগার তৃপ্তিতে বুকের পাঁজরে একখণ্ড বরফ এসে বসে। মুচকি হেসে বিড়বিড় করে বলে, বিটকেল। পরপরই তুষির গলা বুক জ্বলুনি কান্না উতলে এলো। এখন স্বার্থ থাকলে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে পারতো, কিংবা একটা কল করে তার কণ্ঠ শুনতে পারতো। ইস, কিচ্ছু হচ্ছে না। ওড়না গুছিয়ে আগের জায়গায় রেখে দিল। সব ঠিকঠাক করে আলমারি লাগানোর মাঝে চেহারা পাল্টে গেল আচমকা। অমনি মুখ চেপে ওয়াশরুমে ছুটে গেল তুষি। বেসিনে ঝুঁকতেই বমি করে ভাসিয়ে দিল সব। বিমানবন্দরের কাচের দরজা পেরিয়ে প্রথমবারে বিদেশের বাতাস গায়ে লাগাতেই শরীরটা ঝাঁকুনি দিল ইউষার। এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতিতে তলিয়ে গেল যেন। চারপাশের অচেনা ভাষার গুঞ্জন, ঝকঝকে আলো, বিশাল ছাদের নিচে ব্যস্ত মানুষের ঢেউ, সবকিছু যে সিনেমার মতো দৃশ্য। ইউষার চোখ বড় বড় করে একবার ডানে একবার বায়ে দেখছিল। সাদা মার্বেলের মেঝেতে লাগেজের চাকাগুলো টুংটাং শব্দ তুলে ছুটছে। কোথাও পর্যটকদের হাসি, কোথাও ক্লান্ত মুখ, কোথাও আবার ফ্লাইট ধরার তাড়াহুড়া। ইউষা ধীরে ধীরে কাচের দেয়ালের কাছে এগিয়ে দাঁড়ালো। অয়ন তখন এয়ারপোর্টে নিয়ম কানুন সারছে। বাইরে এখন বেশ রাত। সারি সারি আলোয় ভিজেছে ব্যাংকক শহর, অথচ ইউষার মুগ্ধতায় যেন চোখ জুড়িয়ে গেল। ভাগ্যিস ওর ভিসা পাসপোর্ট বাবা করিয়েছিলেন, না হলে আজ এই ট্যুর মিস হতো না। এয়ারপোর্টের পাশে বড় বড় শপিং মল, কত কি সেথায় চকলেটস, পুতুল, খাবার দাবারের সাথে সুন্দর সুন্দর জামা কাপড় দিয়ে ভরা। কিন্তু ইউষার চোখ আটকালো রং বেরঙের টেডিতে। বাচ্চা সুলভ মনে লোভও হলো একটু। এই জিনিসের তার বিশদ দুর্বলতা, কিন্তু অয়ন ভাইকে মুখ ফুটে বলবে কেমন করে? 21 বছরের মেয়ে তো সবার চোখের বুড়ির সমান। সেই মেয়ে টেডি টেডি করলে কি ভাববে অয়ন ভাই? ঈর্ষা জানে অয়ন আগে আগে হাঁটছিল। দীর্ঘশ্বাস ফেলে ফেরার জন্য সামনে তাকাতেই ভরকে গেল একটু। পাশে দাঁড়িয়ে মানুষটা, ও তাকাতেই ভুরু নাচিয়ে বলল, চাই। এক ঝুড়ি তারার মতো আলো ঈর্ষার চেহারায় ভেসে উঠল। খুশি হয়ে বলল, কিনে দিবে অয়ন ভাই? সোজা অয়ন সোজা গিয়ে সেই মলের ভেতরে ঢুকলো। জিজ্ঞেস করলো, কোনটা পছন্দ? ইউসব বেছে বেছে মাঝারি আকারের পান্ডা ধরলো। কোলে নিয়ে ঘুরলো এপাশ ওপাশ। অয়ন খেয়াল করলো ইউষাকে ভীষণ ফুরফুরে লাগছে, ঠিক সেই আগের ইউষা যেন। তক্ষুনি মেয়েটা পাশে এসে ধরে শুধালো, অয়ন ভাই, ওই হারটা নেব? যা ভালো লাগে নে। ইউষা চপল পায়ে এগিয়ে যায়।
যা ভালো লাগে তাই নিয়ে বললেও শুধু চারকোনা টুপিটাই তোলে হাতে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় পরে পরখ করে নিজেকে। স্বতঃস্ফূর্ত মেয়েটাকে দেখে অয়নের এত ভালো লাগছিল কে জানে। বোধ হয় শেষ অনেকদিন ওকে এত হাসতে দেখেনি বলে। অয়নের হঠাৎ করে মাথা এলো তুষির করা সেই প্রশ্নটা, আর ইউষার হাসি কেমন লাগে আপনার? সেদিন অয়ন স্পষ্ট উত্তর দিতে না পারলেও আজ বিড়বিড় করে আনমনে বলল, স্নিগ্ধ, খুব স্নিগ্ধ। ওর চেয়ে থাকার মাঝে কাউন্টারের মেয়েটি শুধালো, এনিথিং এলস ফর ইয়োর সিস্টার স্যার? চকিতে ঘাড় ফেরালো অয়ন, ভুরু কুচকে কার্ডটা ছিনিয়ে নিল যেন। থমথমে গলায় বলল, শি ইজ মাই ওয়াইফ। এরপর মল থেকে বেরিয়ে এলো ওরা। গ্রাউন্ড ফ্লোরের চকচকে মেঝেতে হাঁটতে হাঁটতে ইউষা বলল, অয়ন ভাই, একটা কথা বলবো? অয়নের মুখে হাসি নেই। বল। আমি দেখেছি ব্যাংককের কিছু সুইটস খুব ভালো হয়, ডায়াবেটিস হলেও খাওয়া যায়। দিদুরের জন্য নেব, হ্যাঁ? হ্যাঁ। আর অয়ন ভাই, মিন্তুর জন্যও নিব। ছোট ছোট চাটাও পছন্দ করে। হো। স্কেলেটরে পা রাখলো ওরা। অয়ন সামনে, ইউষা এক সিঁড়ি নিচে। এদিক ওদিক দেখতে দেখতে ওর নজর পড়লো অদূরে আইসক্রিমের ভ্যান। অমনি পেছন থেকে অয়নের শার্ট টেনে বলল, অয়ন ভাই, দেখো দেখো আইসক্রিম। অয়ন চোখ বুজে শ্বাস ফেললো, তাকালো না তবে। ইউষা বলল, অয়ন ভাই শুনছো? শোনো না অয়ন ভাই। ছেলেটা অতিষ্ঠ হয়ে চোখ ফিরালো, খ্যাক করে বলল, আর ভাই ভাই করিস না ইউষা, হানিমুনে যাচ্ছি। আকাশ থেকে পড়লো ইউষা, চেয়ে রইল হতভম্ব চোখে। স্কেলেটর থেকে নামতে অয়ন ভীষণ গুরুতর হয়ে বলল, আমাদের বিয়ে হয়নি? ভুলে যাচ্ছিস কেন? আমি তো স্বামী, স্বামীকে ভাই ডাকে কে? ইউষা মাথা নুয়ে বলল, আচ্ছা আর ডাকবো না। কি ডাকবো তাহলে? তুমি যা বলবে। অয়ন কপাল চুলকে ভাবলো 2 সেকেন্ড, বলল, নাম ধরে ডাকিস। মেয়েটা বিরোধাভাস করলো নিচু স্বরে, কিন্তু তুমি আমার 9 বছরের বড়। নাম ধরে ডাকলে বেয়াদবি হবে না? হলে হবে। নিজের বরের সাথে বেয়াদবি করছিস, অন্য কারোর সাথে তো আর করতে যাচ্ছিস না। বলেছি নাম ধরে ডাকতে, নাম ডাকবি। আচ্ছা, এখন একবার ট্রাই কর। বল, অয়ন, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। ইউষার চোখ কপালে। হ্যাঁ? অয়নের তপ্ত চোখ মুখ দেখে মেয়েটা আর সময় নিল না। খুব লজ্জা লাগলে বলল, অয়ন, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। অয়ন ঠোঁট চেপে হাসলো, হাত ধরে টান মেরে বলল, আয় কিনে দিই। কিন্তু ইউষা নড়লো না। গেড়ে থাকতে দেখেও দাঁড়ালো আবার। কি হলো? ইউসব ভুরু কুচকে বলল, আমাদের বিয়ে হয়নি? ভুলে যাচ্ছ কেন আমি তোমার বউ? বউকে কেউ তুই তুকারি করে? অয়ন তাজ্জব স্তব্ধ। 2 ভুরু উঁচিয়ে বলল, আমার তীর আমার উপর? আগে তুমি আমাকে তুমি করে বলো, এরপর আমি নাম ধরে ডাকবো। আর যদি না পারো তাহলে যেমন আছি তেমনই থাক, কোনো দরকার নেই। চলো ইউষা, তোমাকে আইসক্রিম কিনে দিচ্ছি। ইউষা হতাশ সাথে বিস্মিত। অয়ন ভাই কত তাড়াতাড়ি কথা পাল্টে ফেললো। বাবা, মানুষ না স্পিড বোট। হোটেল থেকে এস ইউভি এসেছে। এখান থেকে ওদের গন্তব্য সোজা পাটায়ার সমুদ্র সৈকত। সেখানকার একটা বিলাসবহুল হোটেলে রুম বুক করেছে অয়ন। ইউষা এস ইউভি এ বসে বসে ব্যাংককের রাত মুগ্ধ হয়ে দেখছিল। জানালার বাইরে থেকে চোখ যেন সরে না। খুব উচ্ছ্বাসিত হয়ে বলল, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। উফ, বাড়ির সবাই যদি থাকতো না, মিন্তুতা তো লাফিয়ে বেড়াতো। আর তুষি তুষি দেখলে পাগল হয়ে যেত। খুশিতে চেঁচিয়ে চেঁচিয়ে বলতো, ও মাই গড, হোয়াট আ জায়গা, ডোন্ট সি বিফোর। কথাটা বলে নিজেই হাসলো ইউষা। হাসতে হাসতে মুখ কালো হয়ে গেল। ঝটপট ফিরলো অয়নের দিকে। তুষির নাম তোলায় অয়নের খারাপ লাগলো কি, কিন্তু দেখলো অয়ন ট্যাব মিলে বসেছে, ম্যাপে জায়গা মিলাচ্ছিল। চোখে মুখে বদল নেই, বরং ও তাকাতে স্কিনে এগিয়ে বলল, এটা দেখ, এখানকার 26 ফ্লোরে থাকবো আমরা। সি ভিউ থাকবে, নাইস না? ইউষা আরো অবাক হয়, চোখে বিস্ময় নিয়ে চেয়ে রয় শুধু। অয়ন ভাই কিছু বলল না, প্রতিক্রিয়াও দেখালো না। উনি তবে স্বাভাবিক হতে পারছেন? তুষির চোখ দুটো এই সবে সবে বন্ধ হয়েছিল, অল্প ঘুম জেগেছে চোখে। এর মাঝে রাতের নিশ্চুপতা চিড়ে খুঁড়ে ওর মুঠোফোন বাজলো। রিংটং এর তার স্বরে হকচকিয়ে উঠলো বেচারি। স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখে রিসিভ করলো তাড়াহুড়ো করে। হড়বড় করে বলল, হ্যাঁ হ্যালো, আপনি কোথায়, কবে আসবেন? আপনাকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না। ওপাশে বাতাস শো শো করছে। তুষি কপাল কুঁচকে বলল, হ্যালো, শুনতে পারছেন? সারা শব্দ এলো সময় নিয়ে। একটা গম্ভীর স্বর খুব আর্দ্রভাবে ডাকলো, তুষি। তুষির বুক কেমন করে উঠলো। উঠে বসলো তড়াক করে। হ্যাঁ বলুন না তুষি। ফ্যাসফ্যাসে নিঃশ্বাসের শব্দ
তুষির মুখ চোখের রং হারিয়ে ফেললো। এ কান থেকে ফোন ও কানে এনে বলল, হ্যাঁ বলো, বলো না, শুনছি আমি। স্বার্থ খুব নিভ্রান্ত স্বরে বলল, আমার তুষি। তুষির গলা বুকের খা খা অবস্থা। এভাবে ডাকছে কেন মানুষটা? স্বার্থ থেমে থেমে বলল, আমি যদি আর না ফিরি, আমাদের যদি আর কখনো দেখা না হয়, আমি থাকি আর না থাকি, তবু জেনে রেখো, এই সৈয়দ স্বার্থ আবদার তোমাকে তার জানের চেয়েও বেশি ভালোবেসেছে। তুষির বুকে পাঁজর ছেঁড়া টান পড়লো। অস্থির হয়ে বলল, এসব এসব কেন বলছো? তুমি ঠিক আছো? এই স্বার্থ, হ্যালো। ওপাশে ঠাস করে শব্দ হলো। তখনই বিকট প্রকট এক গুলি ছোড়ার শব্দ। তুষির কান ছিঁড়ে গেল তাতে। বোধহয় ফোন ছিটকে গেল কোথাও। লাইন কেটে যেতে তুষির চোখের মনি আটকে যায়, থমকায় শ্বাস। হাত পা থরথরিয়ে ওঠার সঙ্গে সঙ্গে না বলে আত্মচিৎকার দিয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসলো মেয়েটা। গোটা শরীর থেকে টপ টপ করে ঘাম ছুঁয়ে পড়ছে। তুষি উদ্ভ্রান্তের ন্যায় হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক চাইলো। ঘুটঘুটে অন্ধকার চারিপাশে। বিশাল ফাঁকা ঘরটা যেন অজগরের মতো গিলে খেতে আসছে। ভয়ে অস্থিরতায় দম বন্ধ হয়ে গেল ওর। অমনি মুখ উগলে বমি করে ভাসিয়ে দিল মেঝে। ঠিক 2 মিনিট বাদে ছুটে এলে রেহনুমা। দরজা চাপানো ছিল। হন্তদন্ত পায়ে ভেতরে ঢুকে বললেন, তুষি কি হলো, চেঁচালি কেন? বলতে বলতে দেয়ালে সুইচ টিপলেন তিনি। মেঝেতে চোখ পড়তেই আটকে উঠলেন আরো। তুষি নিতিয়ে গেছে, হাঁপাচ্ছে এখনো। তুরন্ত দৌড়ে এসে মেয়ের মাথাটা বুকে মিশিয়ে ধরলেন তিনি। উৎকণ্ঠিত হয়ে বললেন, কি হলো মা, কি হলো তোর? একটা আশ্রয় পেয়ে ঝরঝর করে কেঁদে ফেললো তুষি। মাকে দুহাতে আঁকড়ে ধরে বলল, ওনাকে এনে দাও মা, আমি মরে যাচ্ছি, এনে দাও ওনাকে। গুনে গুনে আজ 5 দিনে পড়লো, স্বার্থর কোনো খবর পাওয়া যায়নি। এর মাঝে ছাইফুল একবার থানায় চক্কর কেটে এসেছেন। মতিঝিলের আশেপাশেও নেই। কেউ কিছুই বলল না। স্বার্থর করা নিষেধ ছিল এখানে, তা সাইফুল জানেন, তাই আর জোরাজুরি করেননি। সময়টা তখন মধ্য দুপুর, ঘড়িতে 12টা বাজে হয়তো। বিছানায় 2 হাঁটু ভাঁজ করে তাতে থুতনি ঠেকিয়ে বসে আছে তুষি। বুকটা বিষণ্ণ খুব। খাটের কোণে রাখা চারপায়ার ছোট টেবিলটা ফলে দিয়ে ভর্তি, কিছু কেটে সাজিয়ে রাখা ফ্রিজে। বাকি একটা বাটিতে দুটো ডিম হাফ করে কাটা। পাশেই দুধের গ্লাসটা পড়ে আছে, অথচ মেয়েটা যদি একটু কিছু মুখে তুলে খায়। স্বামীর জন্য চিন্তায় বুক শুকনো মরুভূমি যার। তার গলা দিয়ে খাবার নামে কখনো? আজ 5 দিনের বেশিও মানুষটাকে দেখেনি, তার গলার স্বর শোনেনি, বুকে মাথা রাখেনি, কেউ ধমকে ডাকেনি, এই চোর। তুষির কাছে এখন নিঃশ্বাস নেওয়ায় দুঃসাধ্য ভীষণ। তার উদাস চিত্রে বসে থাকার মাঝে হঠাৎ মাথায় হাতের ছোঁয়া পড়লো। চমকে উঠলো ও। উচ্ছ্বাস নিয়ে বলতে গেল, আপনি এসেছেন? তবে ঘুরে যাইতে হাসিটা আর টিকলো না, মিলিয়ে গেল। তনিমাকে দেখে মুখখানা শুকিয়ে এলো ফের। দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় মা? তনিমা নিরস চোখে দেখলেন তুষির সামনে রাখা খাবারগুলো। এখনো খাসনি? ও অনীহায় মুখ ঘুরিয়ে নেয়, না, গা গুলোচ্ছে। এই সময় এরকম তো একটু হবেই, তাই বলে কি খাবি না? উনি কখন আসবেন বড় মা? তুষির ছলছল চোখ আর ভেজা গলার প্রশ্নে তনিমা ভারী আপ্লুত হয়ে পড়লেন। এই দুনিয়ায় তার ছেলেটাকে তার মতো করে আরেকজন ভালোবেসেছে তাহলে। হেসে বললেন, আসবে, চলে আসবে। তুষি এই কথায় শান্ত হতে পারে না। ঠোঁট ভেঙে যাচ্ছিল কান্নায়। জোরসে চেপে রাখলো। তনিমা ব্যস্ত হয়ে বললেন, তুষি, এমন করলে হবে না মা। তুই পুলিশ অফিসারের স্ত্রী। এদের শক্ত পাথর হতে হয়। স্বামীকে সবসময় দেশের জন্য উৎসর্গ করার মানসিকতা থাকতে হয়। উৎসর্গ শব্দে তুষির বুক কেঁপে ফেঁপে উঠল। ফ্যাস করে তনিমার হাত চেপে বলল, না, আমি আমি পারবো না, বোকা মেয়ে। এটুকুতেই কেমন করছে দেখো। তোর বাবা, সে তো আর্মি ক্যাম্প থেকে বছর 2বার আসতো। আর আমার কি হতো তখন? তুষির আর ভালো লাগছে না। এই দুনিয়া বিষাদ বিপন্ন। ফের হাঁটুতে নামিয়ে নিল কপাল। তনিমা হতাশ হলেন। জিজ্ঞেস করলেন, অন্য কিছু খাবি না? একটু স্যুপ খা। উহু, এরকম করছিস? তোর বাবা জানলে রাগ করবে না? এখন কি আর শুধু নিজের কথা ভাবলে হবে? আরেকজনের কথা ভাববি না? সে তো না খেয়ে আছে। এই কথায় তুষির মন গড়ল। চোখ মুছলো আলগোছে। মৃদু হেসে খাবার ফের সামনে দিল তনিমা। তুষি ডিমের কাটা হাফ পিসটা তুলে মুখে দিল। চিবনোর মাঝে ডোরবেল বাজলো হঠাৎ। বাড়িতে 2 মা, 2 বৃদ্ধা ছাড়া আর কেউ নেই। মিন্টু স্কুলে, চাচা বাবারা কাজে বেরিয়েছে, অয়ন সেই সুদূর থাইল্যান্ডে। এখন তো কারুরই ফেরার সময় নয়। এর মানে? তুষির মেরুদণ্ড সোজা হয়ে গেল। এক লাফে দাঁড়িয়ে বলে, উনি উনি এসেছেন। বলতে বলতে অস্থির পায়ে ছুটলো ঘরের বাইরে। তনিমা হাই হাই করে চেঁচালেন, তুষি সামলে। এই সময় এত জোরে দৌড়াতে নেই, তুষি রে, আস্তে।
তুষি কোনো কথা শুনলো না। এক কদম একদম হাওয়া বাতাসের মতো সব ডিঙিয়ে সিঁড়ি থেকে ছুটতে নেমে এলো। আসমান দরজা খুলতে গিয়ে ভরকে গেল পেছনে পায়ের শব্দ শুনে। তুষি যেভাবে ছুটে আসছে হকচকিয়ে চেয়ে রইল মেয়েটা। তুষি এক নিঃশ্বাসে দরজার সিটকিনি টেনে নামালো। বুকের ভেতর সহ ধক করে কেঁপে উঠলো অমনি। স্বার্থ, হ্যাঁ, ওর মনের মধ্যিখানে রাখা সেই পুরুষ এসেছে আজ। ইস্ত্রি করা ইউনিফর্মটা আজ অগোছালো গায়ে, হলদে মুখ, ক্লান্ত খুব। সবসময় পরিপাটি করে আঁচড়ে রাখা চুলগুলো মেসি হয়ে কপালে পড়ে আছে, ঠোঁটের এক পাশ অল্প কাটা। অথচ তুষিকে দেখতে নিয়নের মতো হাসলো সে। সেই হাসির মাঝে কপালে ভাঁজ বসে গেল। এক পা ভেতরে এসে বলল, এমন লাগছে কেন তোমাকে? তুষির নিঃশ্বাস গলায় এসে ঝুলেছে। বিশ্বাস হচ্ছে না স্বার্থ কিনা। আবার সেদিনের মতো স্বপ্ন নয় তো? ওই স্বপ্ন ভেবে ও আঁতকে উঠলো আরেকবার, ধরপড়িয়ে স্বার্থের গায়ে বুকে হাত বুলিয়ে বলল, আপনিই তো। তোমার চেহারা। স্বার্থর কথা শেষ হয়নি, পূর্বেই শরীর ভেঙে তুষি ভক করে বমি করে দিল। বুক থেকে পেট অব্দি এক শেষ হয়ে গেল স্বার্থের। কিছু হতভম্ব হয়ে পড়লো ছেলেটা। ভালো করে তাকানোর আগে গায়ে ঢলে পড়লো তুষি। চোখ বুজতে বুজতে বিড়বিড় করলো, আপনি এসেছেন তো? পাটায়ার সময় বাংলাদেশ থেকে 1 ঘন্টা এগিয়ে। এখানে দুপুর 1টা বেজে 10 মিনিট এখন, অথচ ইউসাদ দেধারসে ঘুমাচ্ছে। কাল জার্নির এত ধকল পড়েছে মেয়েটার, নাকি হোটেল রুমের বিলাসবহুল টপারের নিচে ফেকেছে নিজে তলিয়ে ফেলেছে নিজেকে। অয়ন গোসল সেরে বেরিয়ে এলো, নিজের মতো তৈরি হলো, বুকিং দিল লাঞ্চের, রুমে কফি বানালো নিজের জন্য। ফোনটা হাতে নিয়ে ঢুকলো ওদের মেডিকেলের ফ্রেন্ডসদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই তো, যা ভেবেছিল তাই, কথার টপিকও ওই। ওকে মেনশন দিয়ে প্রায় প্রত্যেকেই কিছু না কিছু লিখেছে। একজন লিখেছে, ভাই আমার জন্য 1 ডজন ডাব সাবান আর দুটো ইয়ো ইয়ো ব্যান্ডেড আনিস। ইয়ো ইয়ো বুঝেছিস তো? দ্বিতীয় জন লিখেছে, একটা বইয়ের অভাবে পাটায়া যেতে পারছি না। কতবার বললাম, বিয়ে দিচ্ছে না কেউ, মেয়ে একটা ধরে ভেগে গেলে বুঝবে। ভাই আমি তো বিয়ে করেও যেতে পারলাম না, হানিমুন প্ল্যানের আগে টের পেলাম বাবা হতে যাচ্ছি। অয়ন হেসে ফেললো এটা পড়ে। পরপরই মুখটা থমথমে হয়ে গেল লজ্জায়। সেই মেসেজের জোর ধরেই একজন ওকে মেনশন করে লিখেছে, অয়ন তুই কিন্তু আবার উত্তেজনায় এই ভুল করিস না। ওটিতে ঢুকলে সবার আগে যেমন গ্লাস পড়তে হয়, তেমন বউকে আদ। অয়ন ধাপ করে ফোনের স্ক্রিন বন্ধ করে দিল। পরেরটুকু পড়তেও রুচির সাহস হলো না। এত অসভ্য আর খোলামেলা এগুলো। অস্বস্তি কমাতে এদিক ওদিক তাকালো সে। চোখটা তুরন্ত গিয়ে পড়ল সাদা ধবধবে বিছানার ঠিক এক কোণে আদরে পায়রার মতো গুটিসুটি মেরে শুয়ে থাকা ইউষার উপর। গালের নিচে দুহাত রেখে কি আরামে ঘুম দিয়েছে। এক ফোঁটাও নড়ছেও না। অর্ধেক বেলা ঘুমিয়ে কাটালে ঘুরবে কখনে? অয়ন গলা ছেড়ে সব বিব্রত বোধ কাটিয়ে উঠতে চাইলো। কণ্ঠ চড়িয়ে ডাকলো, ইউষা ইউষা, কটা বাজে, ওঠ। মেয়েটা সাড়া দিল না। বসা থেকে উঠেলো অয়ন, ঝুঁকে ডাকতে গেলে থমকালো নজর। ইউষার নিদ্রিত চেহারায় দৃষ্টিজোড়া বিঁধল আজ প্রথমবারের মতো। কি নিশ্চিন্ত শান্ত হয়ে ঘুমাচ্ছে মেয়েটা, যেন পৃথিবীর কোথাও ওর কোনো চিন্তা নেই। এলোমেলো চুলের কয়েক গোছা গাল ছুঁয়ে আছে, শ্বাসের সাথে খুব ধীরে উঠানামা করছে বুক। অয়ন কি অনুভূতিতে ভুগলো বুঝতে পারলো না, শুধু আবিষ্কার করলো ইউষাকে ওর দেখতে ভালো লাগছে। মুহূর্তে চেয়ারটা টেনে বিছানার পাশে বসলো অয়ন, সূক্ষ্ম নজরে মাপলো ওর মুখোশ। খেয়াল করলো ইউষার জোড়া ভুরু, দুই গালে অল্প অল্প লোম আছে, ফর্সা মুখটা এত মায়া। অয়নের ওকে দেখলে মায়া মায়া লাগার কারণটা কি এজন্যই? ঠোঁট দুটো পুরন্ত, তুলিতে আঁকা আঁকা ছবির মতো ঠিক, চোখের পাপড়ি ঘন, গালের উপর ছায়া পড়ে, একটা হিসেবের মুখ। সব মিলিয়ে সুন্দর, বেশ সুন্দর। অয়ন নড়ে উঠলো, আবার চোখ ফেরালো থতমত ভাব করে। এভাবে দেখা কি ঠিক হচ্ছে? কোত্থেকে কে যেন বলল, কেন হচ্ছে না? ও তো তোমার বিয়ে করা বউ। বউকে এভাবে না, আরো অনেক ভাবে দেখা যায়। বুকে যেন বল পেল অয়ন, আবার তাকালো ঘুরে। মাথার ভার হাতে ছেড়ে বিছানায় ঠেস দিল। মনে পড়লো ছোটবেলা থেকে উষাকে নিয়ে ওর কাটানো সব মুহূর্তদের। অয়ন প্রথম দিন যেদিন মেডিকেলে চান্স পায়, খুশিতে আত্মহারা হয়ে ইউষাকে কোমর ধরে উঁচুতে তুলে ফেলে, ঘোরায় চারিদিকে। আর তারপর যেদিন ইউষার এইচএসসি তে A+ আসে, মেয়েটাকে বুকে নিয়ে চুমু দেয় মাথায়, সেদিনও কিছু ফিল করেনি, কিচ্ছু না। অথচ আজ ওসব ভেবে অয়নের দুনিয়াদারি কেমন অস্থির হয়ে উঠলো। কিসের জন্য? বিয়ের পর থেকে ইউষাকে অন্যরকম চোখে ভাবতে চাইছে বলে? দুজনের মাঝে বারবার স্বামী স্ত্রী শব্দটা আসছে বলে? এজন্যই বুঝি বলা হয় কবুলের অনেক জোর, অনেক শক্তি। এই শব্দের মতো অনন্য কিছু নেই।
এ কিভাবে কখন কাকে কার উপর মায়ায় বেঁধে ফেলবে সেটা স্বয়ং সেই মানুষটাই জানে না। অয়নেরও কি তাই হচ্ছে? না হলে এত অস্থিরতা কেন? কেন ইচ্ছে করছে এই মেয়েটা সময়টাকে থামিয়ে রাখার জন্য, যেন সময় ফুরালে ঈশার ঘুম আর শেষ না হয়। বাইরে হয়তো শহর জেগে উঠেছে, গাড়ির শব্দ বাড়ছে, মানুষ ব্যস্ত হচ্ছে, অথচ তাদের ছোট্ট ঘরে এই নরম নিস্তব্ধতা আজীবন থাকুক। ও খুব আস্তে হাত বাড়িয়ে ঈশার কপালের উপর পড়ে থাকা চুল সরিয়ে দিল। সুরসুরি লাগলো ঈশার, চসূচক শব্দ করে বিড়বিড় করলো, ও মৃত্যু, এক চড় মারবো, ভাগ এখান থেকে। অয়ন মজা পেয়ে গেল। চুলের গোছা ভাঁজ করে ওর কানের মাঝে মধ্যেই নাড়তেই মেয়েটা ভয়াবহ রেগে বলল, যেতে বলছি, ধরলে কিন্তু খবর আছে। আচ্ছা, কি খবর? চটক কাটার ন্যায় চোখ মেলে চাইলো ঈশা। অয়ন ভুরু নাচিয়ে বলল, কি খবর? আর কোথায় ধরবি? ঈশা তড়াক করে উঠে বসে চারপাশ দেখলো এক পল, জিভ কেটে বলল, আমি ভুলেই গিয়েছিলাম আমি বাড়িতে নেই। আসলে মিন্টুতা প্রায় সকালে এসে জ্বালাতন করতো। তুমি কিছু মনে করো না। অয়ন গম্ভীর মুখে বলল, কেন করব না? স্বামীর স্পর্শ চিনিস না? কেমন বউ তুই? ঈশা চিবুক নুয়ে বিড়বিড় করলো, স্পর্শ না পেলে চিনবো কি করে? অয়ন ভেবেছিল ঈশা খুব দুঃখ পাবে, সরি টরি বলবে, অথচ উত্তরটা শুনে নিজেই থতমত খেলো। পিঠটা সোজা করে চেয়ে রইল আশ্চর্য চোখে। জিভে ঠোঁট ভিজিয়ে বলল, চিত্র চাঞ্চল্য রাশ টেনে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হ, ব্রেকফাস্ট লাঞ্চ সব এখন একসাথে সারতে হবে, সময় নেই।